শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেবাশিস রঞ্জন সরকার। দেশের বিভিন্ন জেলায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, তীব্র গরমে ভোগান্তি আরও বেড়েছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি। স্থানীয়রা বলছেন কোথাও কোথাও দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না, রেহাই নেই রাতেও। বিদ্যুৎ বিভ্রাটে বিরূপ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। কলকারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন, কোল্ড স্টোরেজে নষ্ট হচ্ছে সংরক্ষণ করা আলু। মানুষ তো বাঁচবেই না, কোনো মিল কারখানা কোনো অফিস চলবে এই ধরনের আশা করা যায় না। হ্যাঁ, দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে মানে 18 ঘন্টা বিদ্যুৎ থাকে না। সকাল, দুপুর কিংবা রাত থেমে নেই বিদ্যুতের আসা যাওয়া। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহর সবখানেই মানুষ ভুগছে তীব্র লোডশেডিংয়ে। দিনে 6-7 বার যাচ্ছে, রাতেও ওরকম 5-7 বারই যাচ্ছে। কারেন্ট রাতের বেলা থাকে না, 10 মিনিট 5 মিনিট পর পরই কারেন্ট যায়। গতকালকে রাতে 23 বার কারেন্ট গেছে। রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষক নজরুল ইসলাম নিজ 70 বিঘা জমি চাষের জন্য গভীর নলকূপের ব্যবহার করেন। তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পড়েছেন চরম বিপাকে। বরেন্দ্র অঞ্চলে এমন পরিস্থিতির মধ্যে কিভাবে ফসল ফলাবেন তা নিয়ে দুশ্চিন্তা কমছে না নজরুলের মতো চাষিদের। 1 ঘন্টা যদি বিদ্যুৎ থাকে, দেখা যাচ্ছে 2-3 ঘন্টা নাই। সারাদিনে হয়তো বা 3 ঘন্টা থাকে। তো 3 ঘন্টাতে দেখা যাচ্ছে যে খুব হলে 1 বিঘে জমি পাকানি যায়। পানি সেচের খুবই সমস্যা বিদ্যুৎ না থাকার কারণে, জমি তো ফাটা ফাটা ভাব। বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে উত্তরের বিভিন্ন ক্ষেত খামারেও। নওগাঁর চাষিরা বলছেন লোডশেডিংয়ের কারণে চলছে না পাম্প, এতে আউশের ক্ষেতে দেয়া যাচ্ছে না সম্পূরক সেচ। এভাবে চলতে থাকলে ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষকরা। বাড়িতে মনে করে সমস্যা, গরম, তারপরে ধানের আবাদ করা যায় না, পানি যে সময় পাওয়া সেই সময় পানি যায় না বিদ্যুতের জন্য। থাকছে না বিদ্যুৎ, থাকছে না 1 ঘন্টা থাকছে, 2 ঘন্টা না, 2.5 ঘন্টা নেই, 3 ঘন্টা নেই, অর্ধেক গাতি নেই। এই হলো সমস্যা। কোল্ড স্টোরেজের অবস্থাও একই রকম। দিনে রাতে কয়েকবার বিদ্যুৎ যাওয়া আসার কারণে নষ্ট হচ্ছে সংরক্ষণ করা আলু। গ্রামের পাশাপাশি লোডশেডিংয়ের কবলে শহরাঞ্চল। বাসাবাড়ি, দোকানপাট, কোথাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলছে না। তীব্র গরমে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। গ্রাহকরা বলছেন কোথাও কোথাও দিনের অর্ধেকের বেশি সময়ও থাকছে না বিদ্যুৎ। রাতে তো ঘুমাইতেই পারি না। দ্বিতীয় কথা, ছেলেমেয়ের পড়ালেখার ক্ষতি হচ্ছে, কারেন্টে এত ডিস্টার্ব দিচ্ছে। 10 মিনিট বিদ্যুৎ থাকে, আধা ঘন্টা বিদ্যুৎ থাকে না, এবং রাতের বেলা মানুষ ঘুমাইতে পারে না। যাচ্ছে আসতেছে, লাইনের কোনো নাই, বিদ্যুতের কোনো ডিসিপ্লিন নাই। কয়েকদিনের লোডশেডিংয়ে দেশের বিভিন্ন স্থানে কলকারখানার উৎপাদনও চরমভাবে ব্যাহত হচ্ছে। এসব বিষয়ে পল্লী বিদ্যুতের স্থানীয় কর্মকর্তারা ক্যামেরায় কথা বলতে রাজি নন। গোপালগঞ্জের ওজোপাটিকো কর্মকর্তা জানান, চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাওয়ায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। আমাদের 15 মেগাওয়াট এই মুহূর্তে, 15 মেগাওয়াট হইলো চাহিদা, 10 মেগাওয়াট দিতে আবার গরম হলে দুপুরের দিকে আসতে পারবে। পরীক্ষা চলে তো, ওই অনার্স পরীক্ষা চলে, ওই জায়গার মধ্যে টাউন থেকে আর বন্ধ করা যায়। অন্যান্য এই একটা অন্য জায়গায় পরে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা আরও বেড়েছে। উৎস থেকে সরবরাহ কমে যাওয়ায় অনেক এলাকায় গ্যাসের চাপ নেমে গেছে সর্বনিম্ন পর্যায়ে, যার সরাসরি প্রভাব পড়েছে সিএনজি স্টেশনগুলোতে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে দুর্ভোগে পড়েছেন চালকরা। কোথাও আবার গ্যাস না থাকায় ঝুলছে বন্ধের সাইনবোর্ড। একই সঙ্গে দিনের বড় একটা সময় গ্যাস পাচ্ছেন না রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারাও। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে এখনও গ্যাসের জন্য হাহাকার। কোথাও দীর্ঘ গাড়ির সারি, কোথাও আবার গ্যাস না থাকায় স্টেশন বন্ধ। এমন চিত্র সারা দেশের। কবে দিতে আর এটা 72 ঘন্টা লাগবে, 24 ঘন্টা লাগবে, এটা শিওর দিতে পারি না। 11:30 বাজে আমরা পাম্পে আইছি, পুরোটা দিন গেছে গা, পুরোটা রাজ্যে গেছে গা, এখনো আছি, এখনো গ্যাস পাইনি। সরকার যদি আমাদেরকে আগে থেকে ঘোষণা দিত তাহলে আমরা আর গ্যাসের জন্য আসতাম না। চালকদের অভিযোগ, এক স্টেশন থেকে আরেক স্টেশনে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে দিনের বড় একটা সময় কেটে যাচ্ছে শুধু গ্যাসের অপেক্ষায়। স্টেশন সংশ্লিষ্টরাও বলছেন, পাইপলাইনে চাপ কম থাকায় স্বাভাবিকভাবে মেশিন চালানো যাচ্ছে না। কখন দাঁড়ায়, ঠিক আছে, এখন আমরা সিরিয়ালে বসে রয়েছি। আমাদের টাইমে সিরিয়াল বসছি ভাই, এখন পর্যন্ত গ্যাস ফুরাতে পারে নাই। ছেলে মেয়ে নিয়ে বউ বাচ্চা নিয়ে কি যাবো, গাড়ি নিয়ে এখন ব্যাক করে বাসা চলে যেতে হবে গ্যাস না পাওয়া। সিএনজি না পেয়ে বাধ্য হয়ে বাড়তি দামে বিকল্প জ্বালানি নিচ্ছেন অনেক চালক। এতে একদিকে যেমন বাড়ছে পরিবহন খরচ, অন্যদিকে কমছে আয়। ওটা 43 টাকা পাইতে আমার এটা 145 টাকা, খরচ অবশ্যই বেড়ে গেছে। দুটোই নি, সিএনজিও নেই, এটাও নেই, কিন্তু এখন তো ওটা সিএনজি নাই, এখন শুধু এটার উপরে চলছে। যদি সকালে সিরিয়াল দেওয়া যায়, এই রাতে 10টা, 11টা, 12টা, 2টা, 3টা বাজে, ঠিক ঠিকানা নাই, কখন
গ্যাস পাওয়া যায়। অনেক সময় দেখা গেছে যে আপনার গ্যাস পাম্প বন্ধ থাকে, এই কারণে তেল নিতেছে। শুধু সিএনজি স্টেশন নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। রাজধানীর বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ থাকছে না, কোথাও আবার একেবারেই জ্বলছে না চুলা। রান্নাবান্না করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি বিদ্যুৎ সংকটের তড়িৎ কোনো সমাধান সরকারের হাতে নেই। কয়েকটি এলএনজি অবকাঠামো তৈরি, স্থাপন ও গ্যাস কূপ তৈরি, গ্যাস কূপ খনন সহ নানা উদ্যোগ বাস্তবায়ন হলে পরিস্থিতির টেকসই উন্নতি হবে। জ্বালানি নিয়ে সিপিডির সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটাই বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার সকালে ব্র্যাক সেন্টারের সেমিনারে মন্ত্রী আরও জানান, 2029 সালের মধ্যে 3টি ভাসমান এলএনজি টার্মিনাল তৈরি করা হবে, আর সেসব আসবে যুক্তরাষ্ট্র থেকে। শুধু চট্টগ্রাম না, খুলনা অঞ্চলের হিরন পয়েন্ট ও মোংলাসহ আশেপাশেও গ্যাসের যোগান নিশ্চিত করতে চায় সরকার। বিদ্যুৎ মন্ত্রী আরও বলেন, সরকার এসেই বাপেক্সকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। 2টি রিগের মধ্যে অর্ডার করা হয়েছে। জ্বালানি বিষয়ে সিপিডির গবেষণা বলছে, চড়া দামে এলএনজি কিনতে গিয়ে ভর্তুকি বেড়ে দাঁড়িয়েছে 16,600 কোটি টাকা। দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনের সক্ষমতা থেকে অনেক কম সরবরাহ মিলছে। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, জ্বালানি সংকট নিয়ে আন্তর্জাতিক ক্রেতারা উদ্বিগ্ন। বর্তমান পরিস্থিতি জানতে চায়। বেসরকারি বিদ্যুৎ উৎপাদকদের সমিতির সভাপতি বকেয়া পরিশোধের আহ্বান জানান। বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ভাবনার অবকাশ রয়েছে। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এজাজ হোসেন জানান, আগে বিদ্যুতের দাম যৌক্তিকীকরণ করা হয়নি। আমাকে খুলনা সাইডে অফিসার বসাতে হবে গ্যাসের জন্য। সুতরাং আমরা পায়রা, তারপর মোংলা এবং হিরন পয়েন্টের এই জায়গাগুলো আমরা স্টাডি করছি এবং ইনভেস্টরদেরকে আমরা ইনভাইট করছি। আমাদের যে টার্গেট 29 সালের মধ্যে এই সব অফিসারগুলো এসে যাবে, সেই টার্গেট ফুলফিল করতে পারবো। বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর 11 দলীয় ঐক্যের প্রেসিডেন্ট প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। শেষ দিনে রাষ্ট্রপতি নির্বাচনে সরকারি ও বিরোধী দলের পক্ষ থেকে এই দুজনের মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছে ইসিতে। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোটের রায় এখনও বাস্তবায়ন সম্ভব। জবাবে বিএনপি নেতারা জানিয়েছেন, জুলাই সনদের আদ্যোপান্ত বাস্তবায়ন করবে সরকার। সংশ্লিষ্ট সব আইন মেনে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। আগামী 20 আগস্ট দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা। এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা। তাহলে ওনারা গণতন্ত্রকে কিভাবে দেখেন? সনদের অক্ষর, দাড়ি, কমা, বিন্দু, সেমিকলন আমরা সবাই বাস্তবায়ন করবো, যারা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে। আমরা তাদের সবাইকে দাওয়াত করেছি এবং সকলের মতামত নিয়েই আমরা সংবিধান সংশোধন করতে চাই। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন ওনাদের সিগনেচারগুলো ভেরিফিকেশন করার জন্য। এর আগে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ সময় মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন সেসব নিয়ে বৈঠকে আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা। খানিকটা বিষাদ মাখা স্মিত হাসি দিয়েই সচিবালয় থেকে বেরিয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতির মঞ্চে যিনি সজ্জন, সৎ আর সুশীল হিসেবেই পরিচিত। হাত নেড়ে যেন বিদায়ী শুভেচ্ছা জানালেন বিএনপির সদ্য সাবেক এই মহাসচিব। খানিক আগেই বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে যার মনোনয়ন চূড়ান্ত করা হয়। দুপুরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ কার্যালয়ে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য, সরকারের সিনিয়র মন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ, হুইপ আর দলীয় যুগ্ম মহাসচিবদের সঙ্গে। আগেই বিএনপির স্থায়ী কমিটি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্তের দায়িত্ব দিয়েছিলেন চেয়ারম্যান তারেক রহমানকে। তবুও নিজের সিদ্ধান্ত ও দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির মনোনয়ন চূড়ান্ত করেন তারেক রহমান। আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন
দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে দলের পক্ষ থেকে, নমিনেশন দিতে যাচ্ছে এখন। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মির্জা ফখরুল পদত্যাগ করেন বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির 2 শীর্ষ নেতা। প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। ভারপ্রাপ্ত মহাসচিব এটা তো সিদ্ধান্ত আজকে হয়, আলোচনা আসে না, আজকে আলোচনা আসে না। প্রস্তাবক সমর্থক ওই যে মঈন খান সাহেব আর বৈশ্বচন্দ্র রায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষেই রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে দাখিল করেন বিএনপির শীর্ষ নেতারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী ব্যবসা গড়ে তুলতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি আমদানি সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি অংশীদারিত্বকে আরও সুসংহত করতে চায় নির্বাচিত সরকার। সকালে সচিবালয়ে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা দেখা করতে গেলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ইউএস চেম্বার অব কমার্সের বিশেষ উইং ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল, যে কাউন্সিলে আছে এক্সিলারেট এনার্জি, মেটলাইফ, উবার, মেটা কিংবা অ্যাপেলোর মতো বহুজাতিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে আসে এই কাউন্সিলের প্রতিনিধি দল। সকাল 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন 25টি প্রতিষ্ঠানের 50 জন প্রতিনিধি। দীর্ঘ 2 ঘণ্টার বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ করতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। যুক্তরাষ্ট্রভিত্তিক বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর পুঁজি, প্রযুক্তি, দক্ষতা এবং বৈশ্বিক অভিজ্ঞতাকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান, তরুণ কর্মঠ শ্রমশক্তি, সরকারের ব্যবসাবান্ধব বাজেট এবং উদার অর্থনৈতিক ও রাজস্ব নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার কথা তুলে ধরেন তারেক রহমান। জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, ডিজিটাল সেবা, অর্থায়ন, কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন এবং লজিস্টিক খাতে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এখানে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। American companies are very privileged to be the top investors from a foreign country in Bangladesh. It pleases us no end to have had a wonderful set of meetings with the government of Bangladesh. We have heard the Prime Minister very clearly about his vision for the future of this great country. প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার, বিধিবিধান সহজ করা, কর ও ভ্যাট প্রশাসনের উন্নতি, মুনাফা দেশে বিদেশে স্থানান্তরের প্রক্রিয়া সহজ করছে সরকার। We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people, that we received a very, very positive message from the government about social upliftment, about social welfare, about employment. দুপুরের পর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এবং ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডে বিজয়ী বাংলাদেশের শিক্ষার্থীরা। তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা দিল্লি সম্পর্কের অগ্রগতির উপর নির্ভর করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর। এই মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দিল্লি সফর কবে হবে তা নির্ভর করছে প্রধানমন্ত্রীর সময়সূচির উপর। দিল্লির মতো ঢাকারও প্রত্যাশা, 2 দেশের শীর্ষ নেতা বসলে অনেক সমস্যা সমাধানের পথ খুলবে। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভারতের সাথে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে 2 দেশের অনেক সমস্যার সমাধান হতে পারে। ভারত ছাড়াও জাপান বা অন্য কোনো দেশের সাথে সফরের সময় এখনও চূড়ান্ত হয়নি, যা অবশ্যই সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে। এছাড়া
সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানির বিষয়ে শামা ওবায়েদ জানান, দেশটিতে জনশক্তি রপ্তানি করতে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে, রপ্তানি বৃদ্ধি করতে কার্যকর আলোচনা হয়েছে। বলি যে কোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। দেশের স্বার্থকে রক্ষা করে, দেশের স্বার্থকে সর্বাধিক প্রাধান্য দিয়ে সকল দেশের সাথে সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায় সেই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। নিজেদের স্বার্থ হাসিল করতেই ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার পল্লবীতে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। অভিযোগ করেন, ভারত নিজের আগ্রাসী আকাঙ্ক্ষা বাস্তবায়নেই হাসিনাকে আপন মনে করে আশ্রয় দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার মোহে পুলিশ ও র্যাবকে নিজের মতো ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল বলে মন্তব্য করেন তিনি। এ সময় শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে মামার বাড়ির আবদার বলে উল্লেখ করেন রিজভী। শুধু নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য এত বড় পাপিষ্ঠ একজন নারী, তিনি আবার রাজনীতি করতে চান, আবার দিল্লি থেকে তিনি প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করেন, তিনি নাকি ডিসেম্বরে চলে আসবেন। এটা হচ্ছে মামার বাড়ির আবদার। ভারত যদি বন্ধুত্বের কথা বলতে আসে, তাহলে শেখ হাসিনা ও ওসমান হাদির খুনিদের ফেরত পাঠিয়ে সীমান্তে হত্যাকাণ্ডের মীমাংসা করে পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করে বন্ধুত্বের কথা বলতে হবে। এ কথা বলেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগী ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নাহিদ বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নিরূপণ হবে তা ঠিক না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে সফর করা একেবারেই উচিত হবে না। নাহিদ বলেন, দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে এটা ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই হয়েছে। ভারত যদি বন্ধুত্বের কথা বলতে আসে, তাহলে শেখ হাসিনাকে এবং ওসমান হাদির খুনিদেরকে ফেরত পাঠিয়ে সীমান্তে হত্যাকাণ্ডের মীমাংসা করে বাংলাদেশের নদীর পানি ন্যায্য হিস্সা নিশ্চিত করে তারপরে বন্ধুত্বের কথা বলতে হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুনভাবে নিরূপণ হবে, এটা ঠিক না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবে না। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়াতে প্যারেন্টস সার্কেল ও বন্ধু রেজিস্ট্রার কার্যক্রমের উদ্যোগ নিয়েছে সরকার। বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 19টি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে এ বিষয়ে সভায় জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সভায় এই বিষয়ে এনজিওগুলোর মতামত নিয়েছে অধিদপ্তর। বলেন, প্যারেন্ট সার্কেলের মাধ্যমে শিশুদের সামগ্রিক বিকাশের বিষয়ে বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ পাবেন। প্রাথমিকে শিশুদের নৈতিকভাবে গড়ে তুলতে শিক্ষক অভিভাবক একসাথে কাজ করার কথাও জানান তিনি। বড় দাগে আমরা নৈতিক শিক্ষা প্রাথমিকে নিয়ে আসছি। সো রিলিজিয়াস ভ্যালিউজ, ফ্যামিলি ভ্যালিউজ, আপনার সিভিক ভ্যালিউজ, এগুলো বিশাল অংশ, মানে বিশাল গুরুত্বপূর্ণ অংশ হবে টোটাল প্রাথমিক শিক্ষার। ময়মনসিংহ নগরীতে প্রকাশ্যে রাব্বি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর মাসকান্দা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাব্বি পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিল। এই সময় কয়েকজন হঠাৎ তার উপর অতর্কিত হামলা চালায়। রাব্বি দৌড়ে দোকানের ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা দোকানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাব্বির প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি জমা নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জেরেই রাব্বিকে হত্যা করা হতে পারে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত বলে দাবি পরিবারের। কোনো হতাহত ছাড়াই রাজধানীর মগবাজারে একটি বহুতল ভবনে লাগা আগুন নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। তেজগাঁও ফায়ার সার্ভিস এর 2টি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তেজগাঁওয়ের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন সরকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজারে ওয়্যারলেস এলাকায়
ডোমিনো প্রপার্টিজ লিমিটেডের 15 তলা একটি ভবনের 4 তলায় ডেন্টিস্ট এর চেম্বার থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। কেউ হতাহত না হলেও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া একসাথে আবাসিক ও বাণিজ্যিক ভবনের অনুমোদন ও আগুন নেভানোর পর্যাপ্ত সরঞ্জাম ছিল কিনা তা খতিয়ে দেখবে তারা। 15 তলা ভবনের 5 তলা পর্যন্ত একটা পার্ট কমার্শিয়াল পার্ট, এই পার্টের কোনো ছাদ ওপেন ছিল না, যার কারণে টোটাল ধোঁয়াটা প্যাকেট হয়ে সম্পূর্ণ নিচের দিকে নামতেছিল, যার কারণে বোঝা যাচ্ছিল না যে আসলে আগুনটা কোথায়। আগুনটা মূলত 4 তলায় একটি চেম্বার আছে, ডাক্তারি চেম্বার এবং তাদের ক্লিনিক টেস্ট সহকারে চলে, এরকম একটা চেম্বার আছে। ওই চেম্বারের একটা স্টোর রুম আছে, স্টোর রুম থেকে আগুনটা মূলত লাগে, তারগুলো গলেই আছে, তো বোঝা যাচ্ছে যে এটা শর্ট সার্কিট থেকে আগুনটা ঘটেছে। অনুষ্ঠিত হলো জাতীয় নগর নীতি 2025 শীর্ষক কর্মশালা। পরিকল্পিত, অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু সহনশীল নগর উন্নয়নের জন্য এটি একটি জাতীয় কাঠামো হিসেবে কাজ করবে বলে জানান আয়োজকরা। বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে কর্মশালায় এসব কথা জানান তারা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুল ইসলাম বলেন, নগর নীতি 2025 শুধু একটি নীতিগত দলিল নয়, বরং বাস্তব পরিবর্তন আনার কার্যকর হাতিয়ার হবে। এছাড়া বাস্তবায়ন প্রক্রিয়ায় সরকারের নেতৃত্ব ও মালিকানার উপর গুরুত্ব আরোপ করেন ইউএনডিপির প্রতিনিধি তানভীর মাহমুদ। দেশের মোট জিডিপির 65% আসে শহর থেকে, তাই এই নীতিমালা নগরবাসীর জন্য উন্নত ও কার্যকর নাগরিক সেবা নিশ্চিত করবে বলে আশা ব্যক্ত করেন নীতি নির্ধারকরা। আগামী 26 আগস্ট বুধবার বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ। তিনি জানান, দেশের কোথাও 1448 হিজরি সনের পবিত্র রবিউল আউয়ালের মাসের চাঁদ দেখা যায়নি। সেই মোতাবেক 12 রবিউল আউয়াল পড়বে 26 আগস্ট। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। 26 আগস্ট ইংরেজি, বাংলায় 11 ভাদ্র এবং 12 রবিউল আউয়াল 1448। ওই দিন আমাদের পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।